আজকে আমি চলে এসেছি তোমাদের পর্যায় সারণীর প্রথম পার্টে। আমি তোমাদের পর্যায় বরাবর নাম বলেছিলাম, আজকে শ্রেণী বরাবর কি কি নাম সেগুলো বলবো। তো পর্যায় বরাবর যে নামগুলো বলেছিলাম তার মধ্যে আরও তিনটে তোমাদের বলার দরকার। সেটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। সেটা কোনটা? সেটা হচ্ছে যে আমাদের যে ষষ্ঠ পর্যায় আছে, ষষ্ঠ পর্যায়, আমাদের যে ষষ্ঠ পর্যায় আছে সেই পর্যায়ের আমাদের ল্যান্থানাম যেটা আছে, ল্যান্থানামের পরে যে 14টা মৌল আছে, ল্যান্থানামের পরে যে 14টা মৌল আছে তাদের বিরল মৃত্তিকা মৌল বলে। কেন বলে? বিরল মানে যেগুলো প্রকৃতিতে খুব সহজে পাওয়া যায় না, সেগুলোকে বলে বিরল মৃত্তিকা মৌল। তাহলে ষষ্ঠ পর্যায়ে কার? ল্যান্থানামের পরে। ল্যান্থানামের পরে যে 14টা মৌল আছে, ঠিক আছে, ল্যান্থানাম তারে ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানামের পর থেকে যে 14টা মৌল রয়েছে, ল্যান্থানামের পর থেকে কিন্তু, ঠিক আছে, ল্যান্থানামের পর থেকে যে 14টা তোমার মৌল আছে, ল্যান্থানামের পরে কি আছে? সিরিয়াম, সিরিয়াম থেকে যে লুটেশিয়াম, ঠিক আছে, সেই যে সিরিয়াম টু লুটেশিয়াম যে 14টা মৌল, সেটাকে বলে বিরল মৃত্তিকা মৌল, কারণ সেটা প্রকৃতিতে কম পাওয়া যায়। এইবার আসো ইউরেনিয়াম উত্তর মৌল। নামটা থেকেই বুঝতে পারছো ইউরেনিয়াম উত্তর, তার মানে ইউরেনিয়ামের পরে যে 14টা মৌল আছে তাদের বলে হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল। এখানে একটা কথা বলি, এই ইউরেনিয়াম উত্তর মৌল কিন্তু সবই প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, প্রত্যেক কটা এক্সেপ্ট ইউরেনিয়াম, ওটা কিন্তু রাসায়নিকভাবে তৈরি হয়েছিল, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। এটা একটা প্রশ্ন দেয় যে কোনটা আর কি রসায়নাগারে তৈরি তেজস্ক্রিয় মৌল, সেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পরে যে কটা মৌল আছে, 14টা যে মৌল আছে, সেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলো। এবং এটা কি ইউরেনিয়াম, এটা কোন পর্যায়ে? এটা কিন্তু সপ্তম পর্যায়ে। এবার আসি অ্যাক্টিনাইট মৌল। অ্যাক্টিনাইট এটাও হচ্ছে সপ্তম পর্যায়ে। অ্যাক্টিনাম যে মৌলটা আছে তারপরে যে 14টা মৌল আছে অ্যাক্টিনামের পরে মৌল, সেটাকে বলে অ্যাক্টিনাইট। নিয়ামের পরে সেই জন্য অ্যাক্টিনাইট মৌল বলে। এই হলো পর্যায় বরাবর নাম। এইবার আসবো আমি শ্রেণী বরাবর যে কটা নাম আছে। ফার্স্ট হচ্ছে প্রথম শ্রেণী। প্রথম যে শ্রেণী, শ্রেণী 1, সেটাকে বলে ক্ষার ধাতু। কেন? তার কারণ হচ্ছে এদের যে অক্সাইডগুলো সেগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, এবং এরা জলের সাথে বিক্রিয়া করে, যে জলের সঙ্গে সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এবং যে অক্সাইডগুলো করে সেগুলো হচ্ছে ক্ষারীয়, তাদের প্রকৃতিটা ক্ষারীয়, সেই জন্য একে বলে হচ্ছে ক্ষার ধাতু। সেকেন্ড হচ্ছে শ্রেণী 2 নম্বর, তাকে বলে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। এদেরও যে অক্সাইডগুলো যে আছে সেগুলো হচ্ছে হালকা ক্ষারীয় প্রকৃতির, সেই জন্য এদের বলে ক্ষারীয় মৃত্তিকা। তারপরে যে আসছে সেটা হচ্ছে 3 থেকে 12, 3 থেকে যে 12, টোটাল 3 থেকে যে 12 আছে তাদের বলে হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত কেন? সন্ধিগত মৌল মানে হচ্ছে কারোর সাথে সন্ধি করছে। কার সাথে সন্ধি করছে? আসলে 1 আর 2 এই শ্রেণী, এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, পজিটিভ। আর 13 থেকে যে 17 তারা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। এই তড়িৎ পজিটিভ, তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক, এই দুটোর মাঝখানেও সন্ধি স্থাপন করছে, মাঝখানে আছে, সেই জন্য 3 থেকে 12 এদের বলে সন্ধিগত মৌল। বোঝা গেল? এইবার এই 3 থেকে 12-র মধ্যেও দুটো রয়েছে, সেটা হচ্ছে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। একই জিনিস আর কি, আদর্শ মৌল বলো বা প্রতিনিধি মৌল বলো, সেটা একই। সেটা হচ্ছে 13 থেকে 17, 1, 2 আর 13 থেকে যে 17, এদেরকে বলে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। একই, মানে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল হচ্ছে একই।
আছে, এদের বলে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। কেন না এইখানে এই যে শ্রেণীগুলো বললাম, এদের মধ্যে যে মৌলগুলো আছে তারা প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে হিউজ পরিমাণে পাওয়া যায়। এবং এর কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এই মৌল দিয়ে গঠিত যে যৌগগুলো হয় সেগুলো জটিল কালারফুল হয়, মানে কালারিং। ঠিক আছে, এই দিয়ে গঠিত যে যৌগগুলো সেগুলো কিন্তু কালারিং হয়। আর কি আছে, আর এরা রাসায়নিকভাবে কিন্তু ভীষণভাবে সক্রিয়। আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল তাদেরই বলে যারা রাসায়নিকভাবে খুব সক্রিয়, খুব তীব্র, সক্রিয়তা খুব বেশি। তো এই হচ্ছে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌলগুলোর বৈশিষ্ট্য। কী কী বললাম? 1 নম্বর প্রধান যেটা বলেছি সেটা হচ্ছে যে এদের দ্বারা, এই মৌলগুলো দ্বারা গঠিত যে যৌগগুলো তারা কালারফুল হয়, তাদের রঙিন হয়। সেকেন্ড বললাম যে এদের প্রকৃতিতে এরা হচ্ছে তোমার রাসায়নিকভাবে ভীষণভাবে তীব্র, মানে সক্রিয়, রাসায়নিকভাবে এরা খুব সক্রিয়। আরও একটা বৈশিষ্ট্য আছে এদের, জানো তো? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে একাধিক যোজ্যতা দেখা যায়, মানে আসারিক, তোমরা শুনেছো হয়তো, একাধিক যোজ্যতা। তাহলে আমাদের কি কি বৈশিষ্ট্য পেলাম? এক হচ্ছে একাধিক যোজ্যতা, 2 নম্বর হচ্ছে এদের দ্বারা গঠিত যৌগ, মানে এদের দ্বারা মানে এই মৌলগুলি দ্বারা গঠিত যৌগ রঙিন হয়, মানে যৌগের বর্ণ রঙিন। আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু উচ্চ হয়, আর এরা তাপ আর তড়িতে সুপরিবাহী। বোঝা গেল? এইবার আসি যে 13 নম্বর যে শ্রেণী তাদের কি বলে। তোমরা সাধারণত 13 নম্বর বা 14 নম্বর এগুলো বইতে নেই, কিন্তু জেনে রাখো 13 নম্বর যে শ্রেণী, 13 নম্বর তাদের বলে হচ্ছে বোরন পরিবার। ঠিক আছে, 13 নম্বরকে বলে হচ্ছে বোরন পরিবার। এবং এখানে বোরন সে হচ্ছে অধাতু, বাকি সব কটা ধাতু। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে, মাধ্যমিকের পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে, যে এই 13 নম্বরে যে বোরন পরিবার সেখানে একমাত্র অধাতু হচ্ছে বোরন, বাকি সবাই ধাতু। ঠিক আছে, এবারে সে 14 নম্বর, তারও নাম আছে, সেটাকে বলে হচ্ছে কার্বন পরিবার। ঠিক আছে, এবং এইখানে মজা হচ্ছে এই 14 নম্বরে ধাতু, অধাতু এবং ধাতব মৌল তিনটেই পাওয়া যায়। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য বলছি, কাজেই বারবার বলবো আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে না দেখো অনেক ভেতরে শর্ট কোশ্চেন কিন্তু মিস করবে। এবার আসি 15 নম্বর। 15 নম্বরকে বলা হয় হচ্ছে নিকটোজেন। 15 যে তাকে বলে নিকটোজেন। নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধী। এবং এই শ্রেণীর যে প্রথম যে মৌলটা নাইট্রোজেন, সেটা হচ্ছে তীব্র শ্বাসরোধী, সেই জন্য এটার নাম হয়েছে নিকটোজেন। এইবার আসি হচ্ছে 16 চ্যালকোজেন। চ্যালকোজেন হচ্ছে আকরিক উৎপাদক। কি? আকরিক উৎপাদক, মানে এখানের এই মৌলগুলো দিয়ে মানে আকরিক উৎপাদনে কাজে লাগে। ঠিক আছে, এবং 17 নম্বর যে হ্যালোজেন, ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যালোজেন হচ্ছে লবণ উৎপাদক। ঠিক আছে, এবং এই 17 নম্বর শ্রেণীতে কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় 3 রকম ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। ভীষণভাবে ইম্পর্টেন্ট যে কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমের মৌল পাওয়া যায়, সেটা হচ্ছে 17 নম্বর হ্যালোজেন। ঠিক আছে, আসি লাস্ট নম্বর 18, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, বা এটাকে অনেক সময় নোবেল গ্যাস বলে। এবং এটাকে আরেকটাও বলে, এটাকে কিন্তু সেতু মৌলও বলে। খুব ভালো করে জেনে রাখো, এটাকে কিন্তু সেতু মৌলও বলে। সেতু মৌল কেন না, এটা হচ্ছে আমাদের 17 নম্বর আর 1 এই দুটোর মাঝখানে সংযোগ স্থাপন করছে। 17 নম্বর কি? তীব্র তড়িৎ ঋণাত্মক, 1 নম্বর কি? তীব্র তড়িৎ ধনাত্মক। তো এই দুটোর মাঝখানে সেতু বন্ধন করছে, এই জন্য 18 নম্বর যেটা নিষ্ক্রিয় গ্যাস বলে বা নোবেল গ্যাস বলে, তাকে বলে
তার আরেকটা নাম হচ্ছে শ্বেতমৌল। এবং নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস কেন? তার কারণ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? তার কারণ আমরা জানি যে কোনো মৌলের লাস্ট কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সে আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ সে পরিপূর্ণ। তো এই 18 নম্বর শ্রেণীর প্রতিটা মৌলের লাস্ট কক্ষে 8টা করে, এক্সেপ্ট হিলিয়াম, 8টা করে ইলেকট্রন রয়েছে। এবং হিলিয়ামের 2টো আছে, ওখানে দ্বৈত পূর্তি হচ্ছে এবং এখানে অষ্টক পূর্তি হচ্ছে। তার ফলে এদের আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজনই নেই, সেই জন্য এরা নিষ্ক্রিয় গ্যাস। নোবেল কেন? নোবেল বলে আসলে সাধারণত আমরা নোবেল বলতে না বলি হচ্ছে যে যাদের অনেক কিছু আছে, পয়সা কড়ি আছে, অনেক মানে একটা স্ট্যাটাস আছে, তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কী হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হচ্ছে না, তবু এরা সুস্থিত, এদের একদম স্টেবল, তো সেই জন্য এদের নোবেল গ্যাসও বলা হয়। তো আজকের এই চ্যাপ্টারটাতে আমি মোটামুটি পর্যায়ের যে কটা বাকি ছিল আর শ্রেণী কোনটাকে কী নাম কেন বলে, এবং এর মধ্যে কিন্তু অনেক শর্ট কোশ্চেনও বলে দিয়েছি। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ করো না। আর অবশ্যই ভিডিওটা নিজেরা দেখো, খুব শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এটা দেখে উপকার পায়, তাদেরও একটু সুবিধা হয়। আর কমেন্ট পাচ্ছি না একদমই, মানে তোমাদের ভালো লাগছে কি লাগছে না আমি তো বুঝতে পারছি না, লাইকও পাচ্ছি না। তো একটু তোমরা যদি এগুলো করো তাহলে আমি বুঝতে পারি, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, হতেই পারে যে কোনো একটা প্রশ্ন, সেটা দাও, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আর সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে কি আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা কিন্তু আগে সেই ইনফরমেশানটা পেয়ে যাবে। কাজেই সাবস্ক্রাইবটা করে রাখো। আপাতত এই অবধিই থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।